আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফরহাদ প্রাইভেট কেয়ার। আজকে তোমাদের সাথে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে চ্যাপ্টার 3 তে আছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। এই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়টা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং আমরা একটা বিশেষ প্রশ্নের আনসার এই টপিক থেকে জানতে পারি। তোমরা প্রত্যেকেই জানো যে পারমাণবিক ভরের কোনো একক থাকে না, কিন্তু অ্যাকচুয়ালি পারমাণবিক ভরের কেন কোনো একক থাকে না সেটাও আমরা এই কনসেপ্টটা থেকে শিখে ফেলতে পারি। সিমিলারলি, আমরা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয় এবং এটা আমাদের গ নাম্বারের জন্য মানে 3 মার্কসের প্রশ্নের জন্য পরীক্ষাতে আমরা দেখতে পাই। তাহলে খুব সুন্দর করে সবাই কনসেপ্টটা বুঝে নিবা। তো আমাদের দেখো, আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের জন্য আমাদের টপিকটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। তো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের জন্য আমাদের একটা বেসিক ফর্মুলা বা সূত্র আমরা জানি। সূত্রটা হচ্ছে কি, আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। এখন এই সূত্রটা তোমরা বুঝে হোক না বুঝে হোক সবারই মোটামুটি মুখস্থ আছে। এখন এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা আসলে যে কোনো মৌলের পারমাণবিক ভর নির্ণয় করে ফেলতে পারি। তোমরা তো পারমাণবিক ভরগুলো মুখস্থ করে ফেলো, কিন্তু আসলে যে পারমাণবিক ভর নির্ণয় করা যায় সেটা তোমাদেরকে আজকে এই টপিকটার মাধ্যমে শেখাবো। দেখো, আমাদেরকে এখানে সূত্রে বলছে যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি, মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। তো সিমিলার, প্রথমত আমরা একটা জিনিস একটু খেয়াল করব যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, এটার মান আছে একটা, এই মানটা হচ্ছে কনস্ট্যান্ট, ফিক্সড মান, এটা কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়। যেহেতু একটা কনস্ট্যান্ট ভ্যালু, সো আমাদেরকে ওই ভ্যালুটা কি করতে হবে, মনে রাখতে হবে। এখন তাহলে আমাদের আলোচনার বিষয় আসলো কোনটা নিয়ে, মৌলের একটি পরমাণুর ভর। এখন মৌলের একটি পরমাণুর ভর মানে কি, একটু কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করো। ধরো এটা একটা পরমাণু। তো আমরা জানি যে কোনো পরমাণুর ক্ষেত্রে, যে কোনো যে কোনো পরমাণুর ক্ষেত্রে ওই পরমাণুর মোট ভর কোথায় থাকে, পরমাণুর কেন্দ্রে থাকে। এখন দেখো, এটা যদি ধরো এক্স একটা পরমাণু, এই পরমাণুর কেন্দ্র হচ্ছে এটা, কেন্দ্রে আমরা জানি হচ্ছে কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে তোমরা বলো তো। নিউক্লিয়াসের মধ্যে অ্যাকচুয়ালি থাকে হচ্ছে প্রোটন আর কি নিউট্রন। তাহলে আমরা জানি যে একটা পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে কি কি, প্রোটন প্লাস নিউট্রন। তাহলে একটা পরমাণুর মোট ভর কোথায় পুঞ্জীভূত থাকে, তার কেন্দ্রে পুঞ্জীভূত থাকে। তাহলে কেন্দ্রে থাকে কে কে, মেইনলি প্রোটন আর নিউট্রন। তাহলে আমরা বুঝতে পারছি এই মৌলের একটি পরমাণুর ভর নির্ণয় করার জন্য, মৌলের একটি পরমাণুর ভর মানে যেহেতু প্রোটন আর নিউট্রনের ভরের যোগফল, বা প্রোটন আর নিউট্রন যে জিনিসটা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রে, এই প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে আমাদের এই প্রোটন আর নিউট্রনটাই হচ্ছে আমাদের কি, এই ক্যালকুলেশন করার জন্য আমাদের প্রয়োজন হয়। কারণ মৌলের একটি পরমাণুর ভর, একটা একটা মৌলের টোটাল যে ভর সেটা কোথায় থাকে, কেন্দ্রে, আর কেন্দ্রে কে কে থাকে, প্রোটন প্লাস নিউট্রন। তাহলে প্রোটন আর নিউট্রনের মোট ভরটাই হচ্ছে কি, একটি পরমাণুর ভর, যে কোনো মৌলের একটি পরমাণুর ভর। তাহলে এবার খেয়াল কর, আমাকে যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলুক না কেন, আমরা এই কনসেপ্টটা শিখে ফেললে যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা ইজিলি নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে একটু সুন্দর করে বুঝবো। দেখো, ধরো আমাকে বললো যে সোডিয়াম একটা মৌল, সোডিয়াম মৌলের কি করতে হবে, আমার আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। ধরো সোডিয়াম একটা মৌল, এই সোডিয়াম মৌলের আমার কি করতে হবে, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। তার আগে আমাকে জানতে হবে যে কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য আমার অ্যাকচুয়ালি কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। তাহলে আমার দুইটা জিনিসের অবশ্যই প্রয়োজন হয়, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা। কারণ আমরা জানি একটা পরমাণুর মোট ভর কোথায় থাকে, কেন্দ্রে থাকে, আর কেন্দ্রে কে কে থাকে, প্রোটন আর নিউট্রন। তাইলে আমার প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার প্রয়োজন। তাহলে দেখো, আমরা জানি সোডিয়ামের প্রোটন সংখ্যা কত, 11। আমরা জানি সোডিয়ামের প্রোটন সংখ্যা কত হবে, 11। তাহলে সোডিয়ামের প্রোটন সংখ্যা যেহেতু 11, তোমরা সবাই জানো প্রোটন সংখ্যা 11। ঠিক সিমিলারলি আমরা জানি, আমরা টেকনিক দিয়ে শিখছিলাম, কোন মৌলের প্রোটন সংখ্যা যদি বিজোড় হয় তাহলে তার ভর সংখ্যা বের করার জন্য আমরা ডাবল করে 1 যোগ করে দিলে ভর সংখ্যা বের হয়ে যায়। তাই না? দেখো তো আমার ভর সংখ্যাটা এক্স্যাক্টলি কেন লাগতেছে। ভর সংখ্যাটা লাগতেছে হচ্ছে, ভর সংখ্যা কত হবে, 23। 11কে ডাবল করে 1 যোগ করে দিলে 23, আমরা জানি। এটা আমরা আমাদের অফলাইন ক্লাসে শিখছি, আমরা তখন এই জিনিসগুলো খুব ভালো করে আমাদের সবার মাথায় রপ্ত করা আছে এটা। তাহলে এখন একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে ভর সংখ্যা 23, তাহলে এখান থেকে আমরা কি নিউট্রন সংখ্যা ইজিলি বের করতে পারি। ভর সংখ্যায় আমরা জানি এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখান থেকে কি করতে পারি, আমরা নিউট্রন সংখ্যা বের করে ফেলতে পারি। তাহলে দেখো, নিউট্রন সংখ্যা বের করার নিয়ম কি, 23
-11 সমান কত হবে? 12। তাহলে এখন খেয়াল করো, আমার যে দুইটা জিনিসের দরকার সেই দুইটা জিনিস আমি পেয়ে গেছি। আমার মেইনলি লাগবে হচ্ছে প্রোটন সংখ্যা, আর কি লাগবে? নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা আমরা কি পেয়ে গেলাম। আমার যে মৌলই দিক না কেন, তোমরা যে কোনো মৌলের প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা এভাবেই বের করে ফেলতে পারো। কারণ আমার মৌলের একটি পরমাণুর ভর, এই জায়গায় আমার প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যাটা লাগবে। আমার কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলছে বলো? আমার যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলছে মৌলটার নাম হচ্ছে সোডিয়াম। তাহলে সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11 আর নিউট্রন সংখ্যা হচ্ছে কত? 12। তাহলে আমরা জানি মৌলের একটি পরমাণুর ভর মানে হচ্ছে ওই মৌলের কেন্দ্রে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা থাকে, ওই প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার কি হবে? যোগফল। তাহলে দেখো এই যে এখানে প্রোটন সংখ্যা কত? 11। এখন কথা হচ্ছে প্রোটনের একটা নির্দিষ্ট ভর আছে না? তাহলে ওই 11 যে প্রোটন সংখ্যা, এই 11-র সাথে আমরা কত গুণ করতে হবে আমাকে? দেখো, 11-র সাথে আমি কত গুণ করব? 11-র সাথে আমি গুণ করব, তোমরা সবাই জানো বইয়ে দেয়া আছে প্রোটনের ভর কি ফিক্সড। প্রোটনের ভরের মান কত? 1.673 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। তাহলে দেখো আমরা এখান থেকে কি করব? 1.673 ইন্টু 10 ইনভার্স 24, এটা কি 24 গ্রাম প্লাস। এবার দেখো নিউট্রনের সংখ্যা কত বলো তো? সোডিয়ামের 12। তাহলে 12-র সাথে আমাকে কি গুণ করতে হবে বলো? 12-র সাথে আমাকে গুণ করতে হবে কি? নিউট্রনের ভর। যেহেতু নিউট্রন সংখ্যা 12, তাহলে নিউট্রনের একটা ভর আছে, সেই নিউট্রনের ভরটা কি করতে হবে? নিউট্রন সংখ্যার সাথে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখো 12 গুণ, আমরা জানি নিউট্রনের ভর কত, বই সুন্দর করে লেখা আছে দেখবা। এই মানগুলা কিন্তু অবশ্যই তোমাকে কি মুখস্থ রাখতে হবে। দেখো তোমাদের আরেকটা জিনিস বলে দিই, 1.675 ইন্টু 10 ইনভার্স 24। তাহলে যেহেতু ভর, তাইলে একক কি হবে বলো? গ্রাম। এখন খেয়াল করো, তোমাদের আরেকটা জিনিস বলে দিই। ব্যাপারটা হচ্ছে তোমার যদি পরীক্ষাতে কোনো ডাটা না দেয়, ধরো তোমাকে বলছে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো, কোনো ডাটার প্রয়োজন নাই, তুমি খুব ইজিলি ডাটা ছাড়াই এভাবে সলভ করে ফেলতে পারবা। ডাটা তো পরীক্ষায় দুই একটা দিবেই, বাট আমি তোমাদেরকে এমন ভাবে শিখাচ্ছি তোমার কোনো ডাটার প্রয়োজন নাই, ডাটা তোমার মাথা, তোমার ব্রেইনের মধ্যেই সকল ডাটা তুমি এভাবে সেট আপ করে রাখবা। বুঝতে পারছো? কারণ আমরা প্রোটনের ভর জানি কত? 1.673 ইন্টু 10 ইনভার্স 24। আর নিউটনের ভর কত জানি? 1.675 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। এখন দেখো আমরা আগেই বলছিলাম এই টপিকটা শেখার মাধ্যমে আমরা দুইটা জিনিস শিখে ফেলতে পারবো। একটা হচ্ছে কেন আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভরের কোনো একক থাকে না। আমি বারবার ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে পারমাণবিক ভরের কোনো একক নাই। কেন নাই এটা আজকে জানতে পারবা। কেন থাকে না এটা তো তোমরা মুখস্থ করে আসছো, যে সোডিয়ামের ভর 23, ম্যাগনেসিয়ামের ভর 24, এভাবে তোমরা কি তোমাদের ভ্যালু গুলা টেকনিক দিয়ে বের করা শিখাই দিছি। তো বইয়েও কি এরকম মুখস্থ ডাটা দেয়া আছে। তো তোমরা জানো যে একক নেই, কিন্তু কেন নেই এটা আজকে রিজনটা থেকে বুঝতে পারবা। এবার আসো, তাইলে আমরা দেখলাম যে আমার যে কোনো মৌলই তোমাকে দিক না কেন, তোমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে প্রোটন সংখ্যা, একটা হচ্ছে নিউট্রন সংখ্যা। তুমি প্রোটন সংখ্যাটার সাথে প্রোটনের ভর গুণ করে দিবা, যোগ নিউট্রন সংখ্যার সাথে নিউট্রনের ভর গুণ করে দিবা। তাহলে যেহেতু প্রোটনের ভর বা নিউট্রনের ভর এদের একক কি? গ্রাম, তাই আমি এখানে গ্রাম লিখলাম। এবার দেখো আমাদের মেইনলি এখানে যেটা জিনিসটা বলছে, তো আমাদেরকে একটু ব্যাপারটা খেয়াল করতে হবে যে আমার আলোচ্য বা প্রশ্নের বিষয়টা কি। দেখো আমাকে এখানে বলছে কি আমার আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে, তাহলে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, এই মানটা কি? এই মানটা হচ্ছে আমাদের জন্য একদম কি ফিক্সড, এই মানটার কোনো পরিবর্তন নাই। তাহলে এই মানটা আমরা যেহেতু ফিক্সড মান, তাহলে ফিক্সড মানটা আমাদের মনে রাখতে হবে কত? 1.66 ইন্টু 10 ইনভার্স 24। তাহলে এটাও কি, যেহেতু দেখো 1/12 অংশে এটার একক কি? এটার একক হচ্ছে গ্রাম। এবার দেখো তুমি যখন ক্যালকুলেটারে এই ক্যালকুলেশনটা করবা, তুমি খেয়াল করে দেখো তো একটা খুব ইম্পর্টেন্ট একটা ভাইটাল ইস্যু এখানে ঘটে গেছে। দেখো উপরে কি গ্রাম না, নিচেও কি গ্রাম, তাহলে গ্রামে গ্রামে কি হয়ে যাবে? কেটে যাবে। এখন গ্রামে গ্রামে কেটে যাওয়ার কারণে আমাদের অ্যাকচুয়ালি আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর আমরা যেটা নির্ণয় করছি সেটার কোনো কি থাকবে না? একক থাকবে না। তাহলে তুমি এটা ক্যালকুলেশন করে দেখবে তোমার 23.15 একটা ভ্যালু আসবে। আমরা জানি সোডিয়ামের ভর কত বলো? 23, এই যে দেখো 23 চলে আসছে। তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখবা। আমার এই ক্যালকুলেশন ডাটা একবারে কি, মানে তোমাদেরকে ক্যালকুলেশন করার পরে এগুলোর ডাটাগুলো মুখস্থ, এই জন্য আমি তোমাকে বরাবর এখন ডাটাটা এখানে বসাই দিতে পারলাম। তো তোমরা এটা ক্যালকুলেশন করে দেখবা, দেখবা বরাবর 23.15 এর মতো আসবে।
কিন্তু আমরা তো জানি, দেখো সোডিয়ামের ভর কত, আমি তোমাদেরকে আগেই দেখো এখানে লিখাই ফেলছি। আমরা টেকনিক দিয়ে জানি সোডিয়ামের ভর 23। কিন্তু মেইন কথা হচ্ছে এটা কি, এটা তোমাকে নির্ণয় করতে বলবে যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তখন এইটা যে 23 সেটা আমরা নির্ণয় করে বের করে ফেলতে পারি। তাহলে নির্ণয় করার জন্য এইটা আমাদের এই এই প্রশ্নটা আমাদের কিন্তু গ নাম্বারের প্রশ্নে আসে। এবার দেখো আমি একটা এক্সাম্পল বলি, ধরো তোমাকে সোডিয়াম না দিয়ে ম্যাগনেসিয়াম বলছে। তো ম্যাগনেসিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর তোমাকে নির্ণয় করতে বলছে। আমি বললাম যে এই কনসেপ্টের মাধ্যমে আমাদের কোনো ডাটাও যদি না থাকে, আমরা খুব সিম্পলি এটা সলভ করে ফেলতে পারবো। তো এখন তুমি দেখো ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা কত, তোমরা আমাকে বলো। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। ভর সংখ্যা কত আমরা জানি, যেহেতু পারমাণবিক সংখ্যা 12 মানে জোড়, তাহলে ভর সংখ্যা ডাবল করে দাও, কত হবে? 24। তাহলে 24 থেকে 12 যদি বিয়োগ করে দাও, মানে প্রোটন সংখ্যা যদি বিয়োগ করে দাও, তাহলে যেটা বের হয় ওটা কি? নিউট্রন সংখ্যা। তাহলে ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যাও 12, নিউট্রন সংখ্যাও 12। এবার তুমি কি করবা? প্রোটন সংখ্যা 12-র সাথে এই ভ্যালুটা প্রোটনের ভর গুণ করে দিবা, প্লাস কি করবা, নিউট্রন সংখ্যা 12-র সাথে নিউট্রনের ভর গুণ করে দিবা, ডিভাইডেড বাই এটা, যেটা আসবে সেটাই হচ্ছে আনসার। তাহলে আমি তোমাদের যে কনসেপ্টটা শিখালাম, এই ক্যালকুলেশন গুলো অনেক ভাবে করা যায়। আমি তোমাদের সবচেয়ে এক্সক্লুসিভ মেথডটা শিখাই দিলাম, যে মেথডটার মাধ্যমে তোমার কোশ্চেনে কোনো ডাটা যদি নাও দেয়া থাকে, তুমি খুব সিম্পলি, খুব স্মার্টলি এটা সলভ করে ফেলতে পারবা। তো আশা করি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর এই কনসেপ্টটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।